নমস্কার, দৃষ্টিভঙ্গিতে স্বাগত। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত। শুরু করছি আমাদের অনুষ্ঠান রাইজিং ভয়েস। দেখুন, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে পরপর যেই খবরগুলোর দিকে আপনাদের এবং আমাদের সকলের নজর আছে সেটি হলো যে নির্বাচন কমিশনের হচ্ছে অতি সক্রিয়তা এবং রাজ্যে প্রশাসনিক স্তরে বিভিন্ন রদবদল করছে নির্বাচন কমিশন। সেটাই। এবং এই যে বললাম নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর, কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেও রাজ্যে একটি সাংবিধানিক একটি পদের পরিবর্তন হয়েছিল এবং আচমকায়, যেটি কাকপক্ষী কেউ টের পায়নি, সেটি হলো রাজ্যপালের পরিবর্তন। বঙ্গের রাজ্যপালের পরিবর্তন আচমকাই হয়, সেটি আমরা সকলেই দেখলাম। এবং তারপরে রাজ্যে ভোটের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হলো এবং তারপরে যেটা হয় যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায় এবং নির্বাচন কমিশন তারপরই দেখা গেল যে মাঝরাতে মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব, কলকাতার পুলিশ কমিশনার, ডিজি আইন শৃঙ্খলা, এরকম করে প্রশাসনিক শীর্ষ পদগুলোকে তাদেরকে সরিয়ে নিজের নির্বাচন কমিশন তাদের পছন্দের লোকজনদের বসালেন। এবং তাদের বক্তব্য যে যারা আগে ছিলেন তারা হয়তো ততটা নিরপেক্ষভাবে নির্বাচনটি পরিচালনা করবেন না, এবং বর্তমানে যাদের নির্বাচন কমিশন এই দায়িত্ব আনলেন তারা নিরপেক্ষভাবে নির্বাচনটিকে পরিচালনা করবেন, হয়তো করবেন। এবং এই যে প্রক্রিয়াটি চলছেই, এবং অনেকেরই সন্দেহ ছিল যে এর পরে কারা। হ্যাঁ, তাই দেখতে পাচ্ছি আমরা। যেমন আজকেই সকালবেলাতে আমরা যে খবরটি পেলাম, সেই জায়গাটি হলো যে পাঁচ জায়গায় আরও যে ডিআইজি কে সরিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। সেইগুলো হলো রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্টি রেঞ্জ, জলপাইগুড়ি ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি জেলার জেলা শাসক অর্থাৎ ডিএম এরও পরিবর্তন করলেন বা সরিয়ে দিলেন, এবং সেই দায়িত্বটি নির্বাচন কমিশনের যারা নির্বাচিত লোকজন তাদেরকে সেই দায়িত্বের পদে আনছেন। সেই জেলাগুলি হলো কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, নদিয়া, পূর্ব বর্ধমান, 2 চব্বিশ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। তো এইভাবে করে যে গোটা রাজ্যে নির্বাচন কমিশনার যে অতি সক্রিয়তা, সেটি নিয়ে বেশ কিছু প্রশ্নের অবকাশ রয়েছে এবং সন্দেহেরও অবকাশ রয়েছে। প্রশ্ন এবং সন্দেহ দুটো বললাম এই কারণের জন্য। দেখুন, প্রথমত এই যে রাজ্যের মুখ্য সচিবকে যে সরিয়ে দেওয়া রাতারাতি মাঝরাতের দিকে যেটা হলো, যেই নিয়ে অভিযোগ উঠছে, এটি কিন্তু অতীত ইতিহাসে এরকম কোনো নজির নেই। ফলে এইটি একটি নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন নির্বাচন কমিশনার। এবং পরপর করে আমরা যেভাবে দেখছি, প্রত্যেক নির্বাচনের সময় নির্বাচন কমিশন এই ধরনের কিছু পদক্ষেপ নেয়, প্রশাসনিক রদবদল করে। কিন্তু এইবারের যেটি অতি তৎপরতা, অতি সক্রিয়তা, এবং পারলে গোটা রাজ্যের সর্বস্তরের প্রশাসনে রদবদল নিয়ে আসতে চাইছে যেন নির্বাচন কমিশন। তো দেখুন, এই জায়গাটা থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রথম থেকেই নানা রকম প্রশ্ন উঠছে। যে সেই এসআইআর এর প্রক্রিয়া থেকে, এসআইআর এর প্রক্রিয়াটিকে যেভাবে করে তারা চালু করলেন, যে কোনো রকম আগাম প্রস্তুতি ছাড়া তড়িঘড়ি করে, এবং তার জন্য মানুষ যা সমস্যার সম্মুখীন হয়েছে, এবং লাখ লাখ মানুষ তাদের ভোটাধিকার লঙ্ঘিত হচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা সেই নিয়েও সন্দেহ। দেখুন, 60 লাখ বা 65 লাখ যেগুলো কথা সেইটা তো বটেই, কিন্তু তারপরে আরও টোটাল গিয়ে কত দাঁড়াবে শেষ পর্যন্ত আমরা কেউ জানি না। এবং আপনারা সবাই জানেন যে এর মধ্যে একটি বড় সংখ্যক একটি সম্প্রদায়ের মানুষ, বড় সংখ্যক সেই সম্প্রদায়ের মানুষের নামও কিন্তু বাদ যাচ্ছে, এবং সেগুলো নির্দিষ্ট কয়েকটি জেলাতে বিশেষ করে। তো ফলে এই ধরনের একটি পরিস্থিতিতে তারপরে প্রশাসনিক রদবদল। ফলে এই পুরো প্রক্রিয়াটি যেইভাবে করে নির্বাচন কমিশন এবারের 2021-এর নির্বাচনকে ঘিরে তৎপরতা দেখাচ্ছে এবং যেভাবে এগিয়ে চলছে, তাতে কিন্তু এটি নজির তৈরি করছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দেখুন, এমনিতেই নির্বাচন কমিশনার নজির তো সৃষ্টি করেছেনই। দেখুন, এখনো পর্যন্ত স্বাধীনতা উত্তর দেশে কোনো নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এখনো পর্যন্ত ইমপিচমেন্ট আনা হয়নি। অর্থাৎ এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কিন্তু সংসদে ইমপিচমেন্ট আনা হয়েছে। এটিও ক্ষেত্রে কিন্তু জ্ঞানেশ কুমার মোটামুটি একটি নজির সৃষ্টি করলেন, এবং এমন নজির সৃষ্টি করলেন
যেখানটাতে আমরা জানি যে হচ্ছে নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ বডি, যিনি হচ্ছে নিরপেক্ষভাবে হচ্ছে মানে গোটা দেশের নির্বাচন প্রক্রিয়াকে মানে পরিচালনা করেন। সেক্ষেত্রে মোটামুটি জ্ঞানেশ কুমার এই জায়গাটাতে নির্বাচনের হচ্ছে কমিশনের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতার ব্যাপারে কিন্তু একদম স্থায়ীভাবে প্রশ্নচিহ্ন তুলে দিয়ে গেলেন। এই যে বললাম যেটা, যে যেই ধরনের প্রক্রিয়াগুলো অতি সক্রিয়তা বা হচ্ছে যে প্রশাসনিক রদবদল, সেই রদবদলগুলো নিয়ে যেমন হচ্ছে আমরা আজকে কেন আলোচনাটা করছি, দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একরকম এবং বাইরের রাজ্যগুলোর ক্ষেত্রে একরকম। এই বিষয়টি আজকে আমরা বেশ কিছু তথ্য দিয়ে জানাচ্ছি। দেখুন, আপনারা হয়তো কিছুদিন আগে জেনেছেন যে অখিলেশ যাদব যখন হচ্ছে যেদিন মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের সরানো হচ্ছে বা তার পরের দিন অখিলেশ যাদব একটু কয়েকটি মানে মন্তব্য করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে। সেইখানটায় অখিলেশ যাদব, যিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির হচ্ছে প্রধান, তিনি যখন তিনি একটু সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, যখনই নির্বাচন হয় যদি দিল্লির ক্ষমতাসীন দল রাজ্যের সরকারের না চালানোর অবস্থায় থাকে, তাহলে তারা প্রথমেই কি করে, ডিজিপি এবং মুখ্য সচিবকে সরিয়ে দেয়। বিজেপি নেতারা এটা নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে ইচ্ছাকৃতভাবে এই কর্মকর্তাদের সরিয়ে দিয়েছে, মানে পশ্চিমবঙ্গের ঘটনা প্রসঙ্গে বলছেন। পাশাপাশি তিনি আরও যেটা বলছেন যে মানে আগের যে উত্তরপ্রদেশের নির্বাচন যে হয়ে গেল যে যোগী আদিত্যনাথের সময়, তো সেক্ষেত্রে অখিলেশের অভিযোগ যে উত্তরপ্রদেশের নির্বাচনের সময় ডিজিপিকে কখনো কিন্তু সরানো হয়নি এবং সেখানে নির্বাচন কমিশনের কাছে তারা একাধিকবার অভিযোগ জানিয়েছেন, তা সত্ত্বেও কিন্তু নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। আর তার আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল যে এমন কোনো সরকারি আধিকারিক ছিলেন বেশ কয়েকজন, যাদের হচ্ছে কেউ ঘনিষ্ঠ কেউ বা পরিবারের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তো এই পরিস্থিতিতে তাহলে স্বাভাবিকভাবেই ওই আধিকারিকদের কিন্তু ওই পদ থেকে, নির্দিষ্ট দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের, কিন্তু নির্বাচন কমিশন দেখা গেল সেগুলো করেননি। তো এই গেল অখিলেশ যাদবের বক্তব্য। এরকম আরও বক্তব্য উঠছে এবং এই যে বললাম যে অন্য রাজ্যে এরকম। এবং দেখুন, এই আজকে যে আলোচনাটার ক্ষেত্রে আপনার থাম্বনেলটাও দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত দোষ এবং হচ্ছে অমিত শাহ বা নরেন্দ্র মোদী অমিত শাহরা কি ধোয়া তুলসী পাতা। এই কথাটা কেন বলছি দেখুন, এইটা একটা সাধারণ ব্যাপার। যখন কোনো প্রশাসনিক জায়গাতে, মানে কোন প্রধানমন্ত্রী দেশ চালানোর ক্ষেত্রে বা রাজ্যে মুখ্যমন্ত্রী রাজ্য চালানোর ক্ষেত্রে যখন তারা চালান, তারা নিজস্ব কিছু কাজের সুবিধের জন্য নিজেদের মতন করে একটি তাদের পরিষদ হচ্ছে গঠন করেন। সেইখানটা থেকে আমলারা থাকেন, বিভিন্ন তার ক্যাবিনেটের মন্ত্রীরা থাকেন, সদস্যরা থাকেন, সেইভাবে করে তিনি তার টিম তৈরি করেন। সেই টিমের ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা জানি যে শুধু এক্ষেত্রে নয়, বিভিন্ন কর্পোরেট সেক্টর থেকে আরম্ভ করে মাঠে ময়দান, মানে ক্রিকেট টিম, ফুটবল টিম, সেক্ষেত্রেও দেখি যে ওদের তার নিজের মতন করে একটা টিম তৈরি করেন যাতে তার পারফরমেন্সটা বেটার হয়। তো নরেন্দ্র মোদীও কিন্তু এক্ষেত্রে সেটাই করেছিলেন। তিনি তার পছন্দের আমলাদের নিয়ে নিজস্ব একটি টিম তৈরি করেছিলেন। দেখুন, এক্ষেত্রে আমি কয়েকটি নাম বলি, আপনারা হয়তো বুঝে যাবেন। যেমন হচ্ছে প্রধানমন্ত্রীর প্রাক্তন হচ্ছে মুখ্য সচিব শ্রী নৃপেন্দ্র মিশ্র, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শ্রী পি.কে মিশ্র, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দ্বিতীয় শ্রী শক্তিকান্ত দাসকে নিয়ে হচ্ছে বিভিন্ন সময় বিতর্ক হয়েছিল, আপনারা সেটা জানেন ভালোভাবেই। প্রাক্তন ক্যাবিনেট সচিব শ্রী রাজীব গৌবা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হচ্ছে প্রাক্তন পরিচালক শ্রী সঞ্জয় কুমার মিশ্র, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত ডোভাল, ক্যাবিনেট সচিব শ্রী টি.ভি. সোমনাথন, প্রাক্তন অর্থ ও রাজস্ব সচিব হাসমুখ আধিয়া, প্রাক্তন রাজস্ব সচিব এবং UIDAI-এর সিইও শ্রী অজয় ভূষণ পাণ্ডে, প্রাক্তন স্বরাষ্ট্র ও অর্থ সচিব শ্রী রাজীব মেহরিষি। এরকম তালিকাটি দীর্ঘ, এই তালিকাটি সম্পূর্ণ নয়, এই তালিকাটি বললাম। তো এরকমভাবে করে যাদের মানে বিভিন্ন সময় তাদের যেমন তাদের কাজ মানে করেছেন নরেন্দ্র মোদী, তাদের নিয়ে নিজস্ব টিম নিয়ে কাজ করেছেন। এবং এক্ষেত্রে আরেকটি বলা যায় যে হচ্ছে নৃপেন্দ্র মিশ্র প্রধানমন্ত্রী কার্যালয়ের পর তিনি কিন্তু রাম জন্মভূমি যেটা তীর্থক্ষেত্রে ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে কিন্তু তাকে নিযুক্ত করা হয়েছিল এবং অযোধ্যার রাম মন্দির নির্মাণেও তিনি নেতৃত্ব দেন এবং 2021 সালে তাকে পদ্মভূষণ পুরস্কারও ভূষিত করা হয়।
এইগুলো আপনারা হয়তো জানেন, তা সত্ত্বেও আমি এই ইনফরমেশনগুলো দিলাম। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটে তখন কিন্তু এই নরেন্দ্র মোদী নিজস্ব আমলাদের নিয়েই কিন্তু একটা টিম তৈরি করেছিলেন এবং দিনের পর দিন তিনি তার নিজস্ব প্রশাসন চালিয়েছিলেন নিজের মতন করে। তো এই যে বললাম, তো এই ধরনের বিষয়গুলো কিন্তু হয় যে প্রশাসনে যখন আপনি একটি দায়িত্বে আছেন তখন আপনি আপনার মতন করে একটি টিম তৈরি করবেন, সেই টিম নিয়ে কাজ করবেন। ফলে এবার আপনার সেই জায়গাটা থেকে বিরোধীরা যখন হচ্ছে অভিযোগ করে, সেটা বিরোধীদের জায়গা থেকে অভিযোগ করতে পারে, কিন্তু সেই জায়গাটিতেও কোথাও যেন নির্বাচন কমিশনকেও হচ্ছে বিষয়টি দেখা উচিত ছিল, আরেকটু গুরুত্ব সহকারে দেখা উচিত ছিল। দেখুন, প্রত্যেকবার নির্বাচনের পর যেটা হয় যে একদল জেতে একদল হারে, তো যখন যারা হারে তারা কিন্তু এই অভিযোগটা করে যে রিগিং বা ভোটে কারচুপির ব্যাপারটি, এবং সেই শাসক দলে বা যেই দল জেতে তাদের দিকে এটা আঙুল তোলে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো সেই মতন করে পরপর যদি আমরা বিষয়গুলোকে দেখি, যে এক্ষেত্রে ধরুন যে এইখানটা এখন প্রধান বিরোধী দল বিজেপি ধরুন এই অভিযোগগুলো করছে এবং নরেন্দ্র মোদী অমিত শাহরা হচ্ছে এই বিষয়টিকে একটা অন্যভাবে করে দেখাচ্ছে এবং বিজেপির শীর্ষস্তরের নেতারাও দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোটটি যেন কত রকম জটিলতা এবং কি ভয়ঙ্কর পরিবেশে ভোট হয়, নির্বাচন হয়, এটা তারা সবসময় প্রমাণ করার চেষ্টা করে। দেখুন 21-এর নির্বাচনেও কিন্তু বিজেপি খুব মরিয়া ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, দলের তৎকালীন সভাপতি তখন জগৎপ্রকাশ নাড্ডা এবং হেভিওয়েট আরও বিজেপি সমস্ত নেতারা নিজেদেরকে দিল্লি কলকাতা ডেলি প্যাসেঞ্জারি পর্যায়ে নামিয়ে এনেছিলেন এবং গেরুয়া কর্মী ক্যাডার সমর্থকদের উদ্বুদ্ধ করতে তাদের শোনা গিয়েছিল যে এবার তারা যেটা বলছিলেন তখন এবার 200 পার। কিন্তু যেটা আমরা দেখতে পাই শেষ পর্যন্ত তাদের 77-এ গিয়ে থেমে যায়। ফলে অবিকল সেই হচ্ছে এবারের হচ্ছে নির্বাচনটা হচ্ছে দেখা গেল যে হচ্ছে 2024-এর লোকসভাতেও সেম কথাটি বলে, কিন্তু তাতেও দেখা গেল যে হলো না। ফলে এবার আবার নতুন করে তারা শুরু করেছে এবং নতুন কৌশল নিয়েছে, এবং পুরো ব্যাপারটি কিন্তু দেখা যাচ্ছে যে সেই দিল্লি নির্ভরতাই কিন্তু রয়ে গেছে বঙ্গ বিজেপি। এবং মানে যেই ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বাঙালি কেন্দ্রিক যেই মর্মান্তিক স্মৃতিগুলো আমাদের স্মৃতিতে এখনো রয়ে গেছে, বিজেপি ও মোদী সরকারের জুমলা নিয়ে মানুষের ক্রমবর্ধমান বিতৃষ্ণা, সিএ প্রকল্প সুপার ফ্লপ বিভিন্ন জায়গাতে, তো ফলে সেই জায়গাটা নির্ঘণ্ট প্রকাশের পর রাতারাতি এবার হচ্ছে এই ধরনের নির্বাচন কমিশনকে দিয়ে এই ধরনের একটি প্রশাসনিক যে রদবদলগুলো সেইগুলো করা শুরু করে দিয়েছে। দেখুন এই ক্ষেত্রে আরেকটি উদাহরণ দিই, যে বিহার অতি সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচন হয়। বিহারের নির্বাচনে দেখা গেছিল যে সেই সময় হচ্ছে যে এসআই নিয়ে বিহারে কী ধরনের জটিলতা তৈরি হয়েছিল আপনারা জানেন, এবং হচ্ছে বিহারকে যেন তেন প্রকারে চাই বিজেপি পণ করছিল এবং হচ্ছে অপারেশন বিহার ছিল বিজেপির কাছে একটি লক্ষ্য। তো সেক্ষেত্রে বিহার নির্বাচনের সময়ও কিন্তু যে নির্বাচন কমিশন যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়োগ করেছেন সেগুলো দেখা গেছিল, তা নিয়ে কিন্তু বিভিন্ন অভিযোগ ওঠে। কেন অভিযোগের সুস্পষ্ট কারণ আছে, তার কারণ হচ্ছে যে যাদের নিয়োগ করলেন ওখানটায় তারা কিন্তু সবই হচ্ছে গুজরাট ক্যাডারের অফিসার, গুজরাট থেকে তাদের পাঠানো হচ্ছিল। ফলে প্রশ্নটি আপনারা বুঝতেই পারছেন কেন প্রশ্ন উঠছে। তো এই ধরনের অসংখ্য উদাহরণ, এই আসামে আর কদিন পরই হচ্ছে বিধানসভা নির্বাচন, সেখানেও বিরোধীরা নানা রকম অভিযোগ জানাচ্ছে, অথচ সেই জায়গাটা কিন্তু নির্বাচন কমিশন কোনো রকম কর্ণপাত করছে না। অর্থাৎ এতক্ষণ আমি যেই আলোচনাটা করলাম সেই আলোচনাটার মূল বিষয় হলো এটাই, আপনাদের সঙ্গে আলোচনাটা এই কারণের জন্যই করলাম, সেটা হলো যে দেখুন রাজ্যে যেই ধরনের পরিস্থিতি একটা তৈরি করা হচ্ছে এবং যে নির্বাচন কমিশন যে ধরনের ভাবে এগোচ্ছেন তাতে কিন্তু কোথাও যেন বাংলা এবং বাঙালিদের প্রতি একটি অসম্মানজনক একটি আচরণ হচ্ছে ফুটে উঠছে। গোটা দেশে যেই ধরনের বাঙালিদের প্রতি অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের যেই ধরনের বাঙালি বিরোধী মনোভাব আমাদের সামনে উঠে আসছে বারবার করে, সেটা বাংলার বিভিন্ন ধরনের বঞ্চনা থেকে আরম্ভ করে বাঙালি পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে বা বাঙালিদের নিগ্রহ থেকে আরম্ভ করে সব কিছু মিলে বাঙালিদের সঙ্গে নানাভাবে মানে কোঅপারেশনের কোনো জায়গাতে না যাওয়া, মানে সেইভাবে করে একটা
নির্বাচন কমিশনও যেন সেই পথেই এগোচ্ছে, কোথাও যেন বাঙালিকে খাটো করে দেখানো, বাংলাকে খাটো করে দেখানোর একটা চেষ্টা চলছে। কেন কিনা দেখুন, বাংলার যে নির্বাচন নিয়ে যেটা বলছে বাংলার হিংসা, বাংলার রাজনীতির ভোটে হিংসা, এই ব্যাপারটি কিন্তু নতুন নয়, আজকের নয়, এটি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এটি একটা কারণ আছে, ঐতিহাসিক কারণ আছে। তো সেইটা নিয়ে আমরা না হয় আরেকদিন আলোচনা করবো, সেটা নিয়ে পুরো বিস্তারিতভাবে আরেকদিন আলোচনা করব। তো বাংলা যেখানটা মানুষজন রাজনীতি নিয়ে 24 ঘন্টা থাকেন, 48 মানে 24 ঘন্টার মধ্যে মানে প্রত্যেক দিন 24 ঘন্টা হচ্ছে রাজনীতি নিয়ে তারা চর্চা করেন, ফলে সেই রাজ্যে অন্য রাজ্যের সাথে মেলালে কিন্তু চলবে না। তো কোথাও যেন বাংলা দখল করতে না পারার আক্ষেপটা যেন এখন হচ্ছে বাংলার উপর রাগে পর্যবসিত হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের, এবং তারা যেন তেন প্রকারে বাংলা তো দখল করতে চান, এবং তারা কোথাও যেন হয়তো বুঝতে পারছেন যে না, এইভাবে তো বাংলা হবে না। ফলে তারা এখন নির্বাচন কমিশনের মাধ্যমে যদি হয়, নানা রকম, আমরা যেটা আগেও আলোচনা করেছি, একটা কৌশল অবলম্বন করেছে, সেই কৌশলের মাধ্যমে তারা করতে চায়। কিন্তু জানা মানে এটা বোঝা যাচ্ছে না যে মানে সত্যি কি এইভাবে কি সম্ভব, এইভাবে কি পুরো বাংলা দখল করতে পারবেন বিজেপির নেতা, কেন্দ্রীয় নেতারা, অমিত শাহ, মোদিরা? জানি না, সেটা হয়তো আগামী দিনেই এর উত্তর পাওয়া যাবে। তবে যেই ধরনের প্রক্রিয়াটি চলছে এবং গোটা রাজ্যের নির্বাচন কমিশন যে ধরনের অতি সক্রিয়তা দেখাচ্ছে, তাতে কিন্তু কোথাও যেন বাংলা এবং বাঙালিকে খাটো করা হচ্ছে, ছোট করা হচ্ছে। আপনারা কি ভাবছেন? আপনারাও কি এই মতের সঙ্গে সহমত? আপনারা জানান আমাদের কমেন্ট বক্সে, এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।